মধ্যে আমাদের আজকের প্রোগ্রাম শুরু হবে। ধন্যবাদ। আচ্ছা দাঁড়ান, এটা একটু ঠিক করতেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার তেলাওয়াত হয়েছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা প্রিন্সিপাল মহোদয় যদি চান, মানে আমরা কি ওদের পরিচয়ের কথা বলবো না আমি সংক্ষেপে ইতিমধ্যে পরিচয় হয়েছে আরেকবার কি বলবো নাকি? পুরোপুরি দরকার নাই, যে আপনার তো আইডিয়া আছে মোটামুটি কোন সেক্টর থেকে কয়জন আসছে, এরকম যদি বলেন তাহলে আমার জন্য একটু মানে সুবিধা হয়, জানা হলো আর কি। হ্যাঁ, এখানে হ্যাঁ সেক্টর বলতে পলিটেকনিক, প্রাইভেট পলিটেকনিকই বেশিরভাগ টিচার, আর হলো কিছু আছে যেমন সরকারি পলিটেকনিক, ওরা হলো পার্ট টাইম টিচার, ওই যে মহিলা পলিটেকনিকে আছে কয়েকজন আছে, আর একজন মানে ওই পার্ট টাইম ঢাকা পলিটেকনিকের টিচার আছে, আর আর এমনি যেমন রিটায়ার্ড পার্সন ওরাও যুক্ত, যেমন ফকির আব্দুল মান্নান চিনেন আপনি, এরকম 2-4 জন আছে এখানে। টোটালে আমাদের 25 জন এখানে আছে, যদিও আমি এই মুহূর্তে সংযুক্ত দেখতে পাচ্ছি 23 জন, বাট আমাদের 25 জন আছে। তো আমি ওই টোটাল জিনিসটা বলেছি এবং আরো টোটালে ব্যাখ্যা করব। আমার মনে হয় আমাদের প্রিন্সিপাল মহোদয়ের কাছ থেকে আমরা আমাদের এই অনুষ্ঠান সম্বন্ধে কিছু বক্তব্য শুনবো। আমি অনুরোধ করব আমাদের এই টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের শ্রদ্ধেয় প্রিন্সিপাল ডক্টর ইঞ্জিনিয়ার রমজান আলী, ওনাকে আমি অনুরোধ করব যে কিছু বলার জন্য। ধন্যবাদ রেজা ভাই। আপনি আসলে আমরা পার্টিসিপেন্ট যারা আছেন তারা সহ সকলের উদ্দেশ্যে আমি এই সংক্ষেপে দিয়ে একটা কথা বলে শেষ করবো, কারণ অ্যাকচুয়ালি এটা কাজের প্রশিক্ষণ, এখানে আপনি আদার্স কথাগুলি বেশি হয়তো হবে না, মেনলি কাজের কথাই বেশি হবে। তো এখানে আসলে অনলাইন ট্রেনিং প্রোগ্রামগুলি আমাদের এই যে সিবিটিএ লেভেল 4-এ এর আগে ছিল না। কারিগরি শিক্ষা বোর্ডকে আমি ধন্যবাদ জানাতে চাই, তারা স্টুডেন্ট প্রজেক্টের সহায়তায় এই কোভিড-19 সিচুয়েশনে অনলাইন ট্রেনিং প্রোগ্রামটারও আয়োজন করেছেন, যার কারণে আমাদের শিক্ষকদের দিন এসে এখানে থাকা এটা একটা ডিফিকাল্ট বিষয় অনেকের জন্য। সেক্ষেত্রে অনলাইন প্রশিক্ষণটি অনেকের জন্যই মানে একটা মানে বাসায় বসে সে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারে, এটা সুবিধা এবং সুযোগ। তো সেই আলোকে মানে সেই আলোকে ট্রেনিং প্রোগ্রামটি শুরু। এক্ষেত্রে আপনারা অলরেডি শুনেছেন যে টোটাল 2 মাস ব্যাপী আপনার 2 ঘন্টা করে সেশন নিয়ে আপনার 2 মাস ব্যাপী হবে, বাট 2 ঘন্টা করে সেশন হলো, সেটা 30 দুগুণে 60 ঘন্টা একটা আওয়ার অনলাইনে হবে। আর বাকি ফেস টু ফেস আপনারা 5 দিন থাকবেন। 5 দিনে দেখা যাচ্ছে প্রতিদিন হয়তো 6 ঘন্টা করে হবে, 30 ঘন্টা। সেক্ষেত্রে ফাইনালি আপনাদের অ্যাসেসমেন্ট হবে। এর মধ্যে অবশ্যই আমাদের রিসোর্স পার্সন বা ট্রেনার মহোদয় আছেন। তো এটা হলো বিষয়, এখানে একটি সুযোগ কিন্তু আমাদের, কারণ বিশেষ করে দেখা গেছে প্র্যাকটিক্যালি যে এই 2টা ব্লকে অথবা 3টা ব্লকে 20 দিন ট্রেনিং, প্রথমে 10 দিন আসলাম, তারপর হয়তো মাঝখানে 10 বা 15 দিন গ্যাপ হয়, তারপরে ফেস টু ফেস 10 দিন হয়ে ডিফিকাল্ট হয়ে যায়। যারা প্রশিক্ষণার্থী থাকেন তাদের জন্য সব জিনিসগুলি মানে আত্মস্থ করা, প্লাস যে সমস্ত অ্যাসাইনমেন্টগুলি থাকে সেগুলি করা, প্লাস ডেমনস্ট্রেশনগুলি পারফেক্টলি করা, সব মিলিয়ে খুব কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে অনলাইন প্রশিক্ষণ একটি সুযোগ, যেখানে আপনি 2 মাস ব্যাপী এই কারণটি হবে। অর্থাৎ মানে আমরা যেমন কি একবারে বেশি খাইলে যেমন হজম হওয়া কঠিন না, অল্প অল্প খাইলে যেমন হজম হইতে সুবিধা, এটা কিন্তু তাই। সুতরাং এখানে 2 মাস অনলাইনে প্রশিক্ষণ হবে, এটা হজম করতে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে এবং সেইটা, এবং আমার মনে হয় এখন সাকসেস রেটটাও অনেক অনেক বেশি হবে। আমি মনে করি এই ক্ষেত্রে যদি আপনারা একটু সিনসিয়ার হন, আপনারা যদি আমাদের যে রিসোর্স পার্সন আছেন তিনি অনেক অভিজ্ঞ লোক এবং অনলাইন প্রশিক্ষণ দিয়ে তিনি অভ্যস্ত দীর্ঘদিন ধরে, সুতরাং তার কাছ থেকে আদায় করে নেবেন, তাকে গ্যাপটুকু দিতে দেবেন না, এবং সে তো সচেষ্ট থাকবেনই। যার কারণে আপনারা এই যে 2 মাস ব্যাপী যে প্রশিক্ষণ নেবেন, যেটা হতো হয়তো 15 দিনে, সেটা হয়ে যাচ্ছে 2 মাসে।
সেই 2 মাসের বিষয়টা কিন্তু 15 দিনের বিষয়টা 2 মাস করে নিলে আপনাদের আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। আপনারা যদি অ্যাক্টিভ থাকেন, আমার বিশ্বাস আপনারা 25 জন আছেন, 25 জনই আপনার মানে কম্পিটেন্ট হয়ে বাসায় যেতে পারবেন। তো সেরকম একটা বিষয় এখানে আমার বিশ্বাস করি সেই 25 জনই কম্পিটেন্ট হবেন। এক্ষেত্রে মানে আপনারা যেমন সচেষ্ট থাকতে হবে এবং ট্রেনার মহোদয় তো সচেষ্ট থাকবেনই, এটা একটা বিষয়। আর এখানে হয়তো যে কথাগুলি আসছে অনারিয়ামের বিষয়গুলি, এইটা কোনো বিষয় না, কারণ অনারিয়ামটা তো মুখ্য বিষয় না। বিষয় হলো যে আপনি একটি কম্পিটেন্সি অর্জন করবেন, এটাই হলো মুখ্য বিষয় মনে করবেন। আর অনারিয়াম এটা মানে আইএলওর যে রেট আছে সেই রেটে আপনারা পাবেন, এটা কোনো বিষয় নাই। ফেস টু ফেস হলে এক ধরনের সিস্টেম, অনলাইনে হলে আরেক ধরনের সিস্টেম। এখানে যে জিনিসটি আছে আপনাদের আপনাদের যে এই আপনার লার্নিং ম্যাটেরিয়াল যেটা, এইটা কিন্তু আপনাদের নিজেদেরকে প্রিন্ট করে নিতে হবে। পরবর্তীতে যখন ফেস টু ফেসে আপনারা আসবেন তখন এটার টাকাটা আপনারা পাবেন। এটার জন্য যদিও আমাদের ধরা আছে 1300 টাকা, কিন্তু এইটা সহ আরো কিছু হয়তো আপনাদের সব মিলিয়ে চা নাস্তা যাই বলেন সব মিলিয়ে আপনাদেরকে এই অনলাইন ট্রেনিং অবস্থায় আপনাদেরকে 4000 টাকা দেওয়া হবে যখন ফেস টু ফেসে আসবেন। প্লাস আপনাদের আপনাদের যে ইন্টারনেট অ্যালাউন্স সেটাও কিন্তু আমি মনে করি সেটা দেওয়া হবে 3000 টাকা, এবং সেটা নর্মালি কিন্তু আপনাদের 3000 টাকা লাগবে না। এই 2 মাসে ইন্টারনাল অ্যালাউন্স 3000 টাকা লাগবে না, তবু এটা 3000 টাকা ধরা হয়েছে। প্লাস আর টোটাল আপনারা 7000 টাকা পাবেন এই অনলাইন ট্রেনিং অবস্থায়। সেক্ষেত্রে আপনার কিছু টাকা খরচ হয়ে যাবে, কারণ 1300 টাকা তো আপনার অর্থাৎ লার্নিং মেটেরিয়ালটা আপনি প্রিন্ট করতেই হয়তো 1300 বা 1500 টাকা লেগে যাবে এই আর কি। কারণ ওইটা কিন্তু প্রিন্ট করে আগিয়ে নিতে হবে আপনাদের, কিন্তু ওটা নর্মালি আমরা সাপ্লাই দিয়ে থাকি ফেস টু ফেস ট্রেনিং এর ক্ষেত্রে। এই ক্ষেত্রে কিন্তু আমরা সাপ্লাই দেবো না, তার পরিবর্তে আপনাদের 4000 টাকা দিব। এটা হলো বিষয়, এটা আপনারা আগেই করে নিতে হবে। আর ইন্টারনাল অ্যালাউন্স 3000 পাবেন এটা। আর ফেস টু ফেস হিসেবে যেটা নিয়ম আইএলওর, যারা আমরা দূর থেকে আসবেন ঢাকার বাইরে থেকে, তারা টিএ হিসেবে 1800 টাকা পাবেন, আর ডিএসএ পার ডে 1200 টাকা করে পাবেন। এটা হলো ফেস টু ফেস যখন হবে সেইটা 5 দিন ট্রেনিং প্লাস 1 দিন অ্যাসেসমেন্ট, এই 6 দিনের জন্য ওই ফ্যাসিলিটিগুলি পাবেন। তো আমি মনে করি এই ফ্যাসিলিটি বা যা দেওয়া সেটা খুবই মানে এটা খুব গৌণ বিষয়, এটা কোনো মুখ্য বিষয় নয়। আপনারা সত্যিকার অর্থে যে প্রশিক্ষণটি হবে সেটা খুব ইফেক্টিভ প্রশিক্ষণ হবে, এবং এর সাথে এখন কিন্তু সিবিটিএ ছাড়া আর কোনো গতি নাই, আমাদের প্রতিটা ক্ষেত্রেই এটা লাগবে। সুতরাং এইটা যেহেতু আর এই ট্রেনিং এ অল্প সময়ের মধ্যে ইফেক্টিভলি একজন ট্রেনার হিসাবে কাজ করতে যা দরকার সেগুলি কিন্তু প্রতিটি কর্নারই এখানে টাচ করা হবে। এবং যেহেতু আপনার এখানে কম্পিটেন্ট হতে হলে প্রতিটি জিনিসই আপনার পারতে হবে, থিওরিটিক্যালি পারতে হবে, এট দ্য সেম টাইম আপনার ডেমনস্ট্রেশন সব মিলিয়ে আপনারা অনেকেই টিচার, সুতরাং এই পার্টগুলি আপনাদের সহজ হবে। কিন্তু সিস্টেমেটিক্যালি যাওয়ার জন্য যা দরকার, আমরা হয়তো অনেকেই ক্লাসরুমে যে টিচার মানে আমরা রিসোর্স পার্সন হিসেবে কাজ করি, ট্রেনার হিসেবে কাজ করি, সেখানে দেখা যায় সিস্টেমেটিক্যালি সব কিছু হয় না। কিন্তু এখানে সিস্টেমেটিক্যালি আপনারা জানতে পারবেন, আপনারা সে জানার সুযোগ পাবেন, সে অনুযায়ী আপনারা প্র্যাকটিস করার সুযোগ পাবেন, যার পরে আমি মনে করি একটা ইফেক্টিভ কাজ হবে। এবং পরবর্তীতে আপনার এখন যে প্রক্রিয়াগুলি আছে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্টের বিকল্প নাই। সুতরাং এটা বিশেষ করে আমি সিনিয়র পার্সন দুই একজনকে দেখছি, আমাদের মান্নান ভাইও আছে আমাদের এখানে দেখতেছি, সুতরাং একেবারে সবার সামনে তার ছবিটা দেখা যাচ্ছে মানে আমার দিক থেকে আর কি। তো সুতরাং তাদের জন্য আরো বেশি দরকার। সুতরাং আমাদের একটি ভালো প্রশিক্ষণ হবে, এবং এটা আমরা সবাই মানে কম্প্রিহেনসিভ অ্যাটেন্টিভ থাকবো, এবং এমন অবস্থা না করবেন না ওই যে বলে না যে সেখানে কিছু না বলে বলে না এই কাজটা আমি করতে পারবো না, এখন আমার নামাজের সময়। তো সেরকম ভাবে চিন্তা করবেন না। আমরা যে কম্পিটেন্সিভ ট্রেনিং এর যে সময়টুকু থাকবে আমাদের, উনি 2 ঘন্টা বা 1 ঘন্টা যে সময়টুকু, কোনোটা 1.5 ঘন্টা, টোটাল 60 ঘন্টা উনি আমাদের ট্রেনার মহোদয় অ্যারেঞ্জ করছেন। কখনো হয়তো 1 ঘন্টা 15 মিনিট, কখনো ঘন্টা, সব মিলিয়ে টোটাল 60 ঘন্টাকে উনি অ্যারেঞ্জ করেছেন। তো সেই জিনিসগুলি যাতে করে আশা করি সত্যিকার অর্থে আমাদের ভালো রিসোর্স পার্সন আছে, তার নিয়ন্ত্রণে প্রশিক্ষণটি যথাযথভাবে হবে। এক্ষেত্রে যেমন শুধু সে ডেলিভারি দেবে তাই নয়, আপনাদেরকে অ্যাসেসমেন্ট দিবে, অ্যাসাইনমেন্ট দিবে, সেগুলি আপনারা সাথে সাথে করবেন। এমন না ঠিক আছে উনি যদি অ্যাসাইনমেন্ট দিয়েছে এখন সময় নাই
এখন আমি করলাম না, পরে দেখি কি হয়, অনেকদিন সময় আছে, কিন্তু বিষয়টা কিন্তু তা না, এটা কিন্তু সময় অনেক দিন না, সময় কিন্তু খুবই কম। এই সময়ের মধ্যে আপনার জিনিসগুলি আত্মস্থ করতে হবে। সুতরাং সেই ব্যাপারে আপনারা সবাই অ্যাটেন্টিভ থাকবেন এই আশা করছি। এবং আমরাও মাঝে মাঝে ঢুকবো, এবং আমাদের এখানে কোঅর্ডিনেটর আছে যিনি এর সাথে আবু সালে প্লাস আমাদের সুজিত আছে এখানে ট্রেনার হিসাবে, তারাও মাঝে মধ্যে ঢুকবো আপনাদের সাথে, থাকবো আর কি মাঝে মধ্যে। সবসময় সময় আমি হয়তো পাবো না, এই আর কি। তো আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের ডক্টর শেখ আবু রেজা ভাইকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। প্রিন্সিপাল স্যারের সাথে আমার একটু প্রশ্ন। হ্যাঁ জি, আপনারা বলেন। তো টিবেটের ধারক বাহক, আপনার প্রতিষ্ঠানের সবাইকে কি টিবেটের সার্টিফিকেট দিতে পেরেছেন, অথবা কি আপনিও কি অর্জন করেছেন কিনা? না শুধু আমাদের এখানে মোটিভেট, জি বলেন। যেহেতু আমি কারিগরিতে ছিলাম, এটা সুযোগ হয় না, দ্যাট মিনস আমরা টিবেটের কাজ করছি কিন্তু সার্টিফিকেট নেওয়ার কোনো সুযোগ হয় না। এখন একটা অপরচুনিটি পাইলাম, হয়তো আমার অপরচুনিটির জন্য রেজা ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সহযোগিতা করার কারণেই হয়তো আপনার এই ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে পেরেছি। আমার ইচ্ছা যে টিটিসিতে যারা চাকরি সবাই করে, সবাইকে যদি এই যে টিবেটের সার্টিফিকেট ধারী বানাইতে পারেন, আমার মনে হয় যে সবার জন্য সহজ হতো আর কি। থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনার জ্ঞাতার্থে বলছি যে আমি অনেকেই থাকে না, আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে সিবিটি মানে হলো যে এগুলি আমাদের কাজ না, এগুলো লোয়ার লেভেলের লোকের কাজ। এর মধ্যে মানসিকতা কিন্তু আমাদের অনেকের মধ্যেই ছিল, কিন্তু এখন সেই মানসিকতা থেকে আমরা কিন্তু অনেকেই বেরিয়ে আসছি। আমার প্রতিষ্ঠানের এই রিসেন্ট, এই ধরুন কত 15-20 দিন আগে হবে বোধহয়, 2 জন টিচার অলরেডি সিবিটি লেভেল 4 করেছে। লেভেল 1 আমি বাইরে থেকে করাই নিয়ে আসছি, তারপরে লেভেল 4 করেছে। এবং আগে সুজিত আগের থেকে ছিল। এখন আরো কয়েকজন টিচারকে আমি বলেছি আপনাদের করতেই হবে, এবং তারা প্রক্রিয়ায় তারা অলরেডি লেভেল 1 অন করতে যাচ্ছে, এই সামনে তো করবে, করে লেভেল 4 করে ফেলবে। এবং করে ফেললেই হয় না আসলে, শুধু এই যেমন রেজা ভাইও করেছে, কিন্তু যদি উনি প্র্যাকটিসে না থাকে কিন্তু হাওয়া হয়ে যাবে। সুতরাং এটার মধ্যে থাকতে হবে, তাই না রেজা ভাই? হ্যাঁ অবশ্যই অবশ্যই, না থাকলে এটা কিন্তু কোনোই নাই, প্র্যাকটিসে থাকতে হবে। প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে যেহেতু তার টিটিসির লোকজনদের মোটিভেট করে হচ্ছে মানে হচ্ছে, এবং এটা মানে এটার মোটিভেশনের বিষয়, বুঝছেন না? ওই যে বললাম না আমাদের মধ্যে একটা কাজ করে, এটা তো আমাদের কাজ না, এটা বোধহয় লোয়ার লেভেলের লোকের কাজ, কিন্তু আসলে ঘটনাটা তা না। ঘটনা তো আমরা মনে করি টিআরএ ক্রাফট ইন্সট্রাক্টরের কাজ, এটা আমাদের কাজ না, ওইটাই কিন্তু বেসিক্যালি আমাদের সবারই দরকার। ঘটনা তো তা না, ওইটাই। তো ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ ভাই, আপনি আপনার সামনে আগান প্লিজ। না ঠিক আছে, ধন্যবাদ। অনেক সুন্দর করে কথা বলা হয়েছে, প্রত্যেকটা বিষয় একেবারে পরিষ্কার হয়েছে সবার কাছে। আমার মনে হয় কোনো ধরনের কোনো ল্যাবস গ্যাপস নাই। মান্নান ভাই সুন্দর প্রশ্নের মধ্যে যে উত্তর আমরা এটা জেনেছি, টিটিসি 2 জন টিচার আমার নিজের ওই এর আগে ফেস টু ফেস ট্রেনিং আমি করাইছি। তো ওরা আমাকে বলেছিল যে স্যার আমরা যে এখন এটাই করেছি, কি করব, কি করা উচিত। আমি বললাম যে হ্যাঁ আপনারা এই ট্রেনিং এ অংশগ্রহণ মানে প্র্যাকটিসে রাখতে হবে। বলে যে আমাদের তো এরকম ফাইন্যান্সিয়াল বেনিফিট কম। আমি বললাম দেখেন ফাইন্যান্সিয়াল বিষয়টা স্কিলস 21 যা করেছে তার বাইরে তো আমাদের কারো করার কিছু নাই। এটাকে আপনি মুখ্য দেখেন না। আপনার এখন এই বয়সে যে এই সুযোগ পেয়েছেন, এটাকে আপনি গ্রহণ করলে আপনি যে সুযোগটা সামনে পাবেন অচিন্তনীয়। আপনি ওই দিকে তাকাবেন না, আপনি প্র্যাকটিসের মধ্যে থাকেন। পরে বলে হ্যাঁ স্যার ঠিক আছে, ঠিক কথাই বলছেন, আমি করব। তো তারা ট্রেনিংও গ্রহণ করেছে, আশা করি তারা এই প্র্যাকটিসের মধ্যেও তারা নিবেদিত হতে হবে। এবং শুধু তা না, আমি যতদূর জানি যে আমাদের সচিব মহোদয়, আমার জানা অনেক আগে যখন আমি ডাইরেক্টর ছিলাম তখন আমার ওনার সঙ্গে পরিচয় হয়েছিল, এবং সেই সুবাদে আমি জানি উনি বাইরে থেকে এই লেভেল কোর্স করা, কিন্তু উনিও কিন্তু লেভেল 4 বা 5 করে আসছে, যদিও জেনারেল লাইনের। তো তারপরে আমি দেখি যে সিনিয়র যারা আছে যেমন রুহুল আমিন, বাতেন, এরাও আমাকে বলতেছে যে তারা এখন এই কোর্সগুলো করবে। তো আমি সেই জায়গা থেকে বুঝতে পারি যে টিবেট অঙ্গনে এখন অনেকেই এই ব্যাপারে ইন্টারেস্টেড, এবং অনেকে আসতেই হবে। না আসলে এই বাংলাদেশ মানে তারা এই টিবেটের মাধ্যমে এই দেশটাকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবে না। আমি এই জন্য স্পেশালি ধন্যবাদ দেব প্রিন্সিপাল মহোদয়কে, কারণ উনি চমৎকার একটা সুযোগ করে দিয়েছেন। এই সুযোগটা এরা যদি না পেতেন, এই যে এখন স্ক্রিনে যাকে দেখছি উনি একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, হ্যাঁ উনিও আসছেন এই ট্রেনিং এ, উনি অলরেডি লেভেল 1 করেছেন। আমি জানা মতে আমি যাদের সঙ্গে পরিচয় হচ্ছে অনেকে এই লাইনে আসতে চাচ্ছে। আমি এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি আবারও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আমি আশা করছি সবাই অন্তত সচেষ্ট হবে।
কি হয় রেজাল্ট জানি না, বাট সচেষ্ট হবেন, তাহলে আমরা আমাদের যত সহযোগিতা করা লাগে আমি করব, ইনশাল্লাহ তারা লক্ষ্যে পৌঁছাবে। আবার সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি কি ইয়েতে চলে যাব সেশনে, একটু অল্প একটু সেশনে ডিসকাশনে যেতে চাই। হ্যাঁ, আমি মানে সবাই স্যারের দৃষ্টি আকর্ষণ করছি যে ম্যাটেরিয়ালস এর কথা বললো রমজান সাহেব, তো ম্যাটেরিয়ালস গুলো আগে সাপ্লাই দিলে, আর যদি মনে করেন যে প্রিন্ট করে দিতে চান তাও দিতে পারেন, আমরা আপনাদের পে করে দিলাম। ঢাকায় যারা আছি সফট কপি দিব, কেউ চাইলে প্রিন্টের জন্য এটা আমরা অ্যারেঞ্জ করে দিতে পারবো আমার এখান থেকে। আমি সফট কপি আজকে যেদিন যেটা নিয়ে ডিসকাশন হবে প্রত্যেকটারই সফট কপি দিয়ে দেওয়া হবে। যেমন এখনই আমি একটা সফট কপি দিব, প্রথম যেটা সেটা হলো একটাকে বলছে সিএস, হ্যাঁ, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, অর্থাৎ সেই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের বিষয়টা নিয়ে আমি একটু ডিসকাস করছি এবং সফট কপিও দিয়ে দিচ্ছি। এরপর হ্যাঁ ভাই আপনার ইসে বলে যেহেতু টোটাল প্রথমে হয়তো একবারে সব দিতে হবে তা না, ধাপে ধাপে করে না, ধাপে দিব। যে কয়টা মডিউল আছে সবকিছু মডিউলেই ওনারা প্রিন্টেড অবস্থায় আমাদের সামনে যখন ফেস টু ফেস আসবে তখন তো ওইটা প্রিন্ট করে বাইন্ডিং করে নিয়ে আসতে হবে, কারণ তাহলে তো ওইটাই মানে পরীক্ষা অ্যাটেন্ড করতে হলে পরীক্ষা তো মানে ওপেন বুক সিস্টেম, তাই না? ওপেন বুক সেক্ষেত্রে তারা নিয়ে আসতে পারে, বুঝছেন? শিওর, তারা এখান থেকে টাকা নিয়ে যাবে, মানে তারা জাস্ট মানে নিয়ে যেতে আসতে পারে, সেই সফট কপি দিয়ে দিয়েন আর কি। হ্যাঁ, সফট কপি দিয়ে দিচ্ছি। আমি আজকে যেটা দিব সেটা হলো সিএস দিব, কালকে তাহলে ওই যে 1 নাম্বার যেটা সিবিএলএম সেটা দিব, ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর। হ্যাঁ, সব আগে একবারে দিতে চাই না, কারণ ওইটা যেদিন হবে সেই দিন দিতে পারলে আমার মনে হয় বেশি ভালো হয়, অথবা একদিন আগে দেওয়া যায়। আমি একটু শেয়ার করতে চাই যে সিএসটার মধ্যে আমরা কাজ করব, সেই সিএসটাকে আমি একটু শেয়ার করতে চাই। আমি একটু শেয়ার করি শুরুতে। এটা এখন আমরা স্ক্রিনে একটা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড সিবিটি এন্ড এ মেথোডোলজি ফর ট্রেনার্স এন্ড অ্যাসেসর্স লেভেল 4 and 5। তার মানে এখানে দুটা লেভেল আছে, একটা লেভেল 4 একটা 5। পার্টিকুলারলি আমরা যেটা নিয়ে কাজ করব সেটা লেভেল 4। তো আমরা এখানে দুটাই আছে। আমরা দেখি একটু কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড জিনিসটা কি এবং সেখানে কি আছে। স্ট্যান্ডার্ড কথাটা তো আমরা বুঝতেই পারি যে একটা সুনির্দিষ্ট কাজের জন্য কিছু একটা বিষয় থাকবে যেটাকে স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে ইন্ডাস্ট্রিতে, এবং ইন্ডাস্ট্রি নির্ধারণ করেছে যে এই ধরনের প্যাডাগজি ট্রেনিং এর জন্য কি কি স্ট্যান্ডার্ড ফলো করে আমাদের আগাতে হবে, এবং সেইটা রেসপেক্টে কি কম্পিটেন্সি আমাকে থাকতে হবে। অর্থাৎ এটা কিন্তু আলটিমেটলি একটা স্পেসিফিকেশনের মতো, এই কাজের জন্য স্পেসিফিকেশন কি ধরনের, কি তাতে কি থাকবে না থাকবে ডিটেলস বর্ণনা এখানে থাকবে। আমরা সেই জায়গাটায় যাব। আমি একটু সংক্ষিপ্ত সারে এইখানে আসতে চাচ্ছি যে কি কি আছে। এই যে লেভেল, এইখানে দেখেন লেভেল 4 এবং 5 এর জন্য আমরা সিরিয়াল নাম্বার এখানে দেখেন 21টা সিরিয়াল। তার মানে কি 21টা ইউনিট অফ কম্পিটেন্সি আছে। এই 21টা ইউনিট অফ কম্পিটেন্সি নিয়ে হচ্ছে লেভেল 4 এবং লেভেল 5। এই 21টার মধ্যে আবার দেখেন লেভেল 4 এর জন্য শুধুমাত্র কোর্স স্ট্রাকচার ফর ন্যাশনাল সার্টিফিকেট ইন সিবিটিএ এন্ড এ মেথোডোলজি ফর ট্রেনার্স এন্ড অ্যাসেসর, এই লেভেল 4 এখানে আছে 12টা ইউনিট অফ কম্পিটেন্সি। এই 12টা ইউনিট অফ কম্পিটেন্সি উপরে আমাদের টোটাল প্রোগ্রামটা হবে। প্রত্যেকটা একটা ইউনিট অফ কম্পিটেন্সির কথা যদি আমরা দেখতে চাই বা বলতে চাই, এখানে 1 নম্বর ইউনিট অফ কম্পিটেন্সির এখানে ইউনিট কোড কি আছে সেটা আমরা বাদ দিলাম। এখানে ইউনিট অফ কম্পিটেন্সির নামটা কি, ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর, এবং এখানে বলা আছে কি NTVQF লেভেল 4। এখানে NTVQF কি, সেটা ইউনিট অফ কম্পিটেন্সি কি, সেগুলো আমরা ডিসকাশনে যাব পরবর্তীতে। এর পাশে বলা আছে ইউনিট টাইপ,
ইউনিট টাইপের মধ্যে বলা আছে এটা টিবেট সেক্টর স্পেসিফিক, এবং এখানে নমিনাল আওয়ার বলা আছে 40। তাহলে এই যে 12টার মধ্যে আমরা একটু যদি দেখি যে টোটাল নমিনাল আওয়ার কিন্তু আছে 360 ঘন্টা। তাহলে টোটাল এই 12টা আমার ইউনিট অফ কম্পিটেন্সি কমপ্লিট করতে আমাকে 360 ঘন্টা ব্যয় করতে হবে। ব্যয় করা মানে বোঝাচ্ছি লেগে যাবে এই কাজগুলো বুঝতে, সময় চলে যাবে, পড়তে, আত্মস্থ করতে। এবং এখানে কিন্তু একটা মজার ব্যাপার যে টাইপ গুলো বলা আছে কি, এখানে কিছু আছে সেক্টর স্পেসিফিক, কিছু আছে অকুপেশনাল স্পেসিফিক, দুটো আছে। জেনারিক স্পেসিফিক বলে নাই এখানে কিছু আলাদা। আমরা যা কিছু শিখছি তা হয় সেক্টর স্পেসিফিক অথবা অকুপেশনাল স্পেসিফিক। আমি যদি সুনির্দিষ্ট করে বলি যে অকুপেশন স্পেসিফিক যদি বলতে চাই, আমার অকুপেশনে এখানে দুটো অকুপেশন মেনশন করেছে, একটা হলো ট্রেনিং আর একটা বলেছে কি, একটা হলো ট্রেনার, একটা অ্যাসেসর। তাহলে ট্রেনারের একটা কিছু অংশ আর কিছু অ্যাসেসরের অংশ। তাহলে অকুপেশনাল স্পেসিফিকে যদি আমি খেয়াল করি, এখানে দেখেন লেখা আছে ডিজাইন অ্যান্ড মডিফাই সিবিটি লার্নিং ম্যাটেরিয়ালস অ্যান্ড রিসোর্সেস, এটা আছে অকুপেশনাল স্পেসিফিক। তারপরে বলা আছে অর্গানাইজ কম্পিটেন্সি বেসড ট্রেনিং সেশন, হ্যাঁ এটা বলা আছে অকুপেশন স্পেসিফিক। আর একটা বলা আছে ডেলিভারি কম্পিটেন্সি বেসড ট্রেনিং, এটাও অকুপেশনাল স্পেসিফিক। এই তিনটা হলো ট্রেনারদের জন্য অকুপেশনাল স্পেসিফিক। তার মানে উনি ডিজাইন করবে কম্পিটেন্সি বেস ট্রেনিং এর যে লার্নিং ম্যাটেরিয়ালসটা ওনাকে ডিজাইন করতে হবে এবং রিসোর্স ওনাকে বের করতে হবে, এটা হলো তার কাজ। দ্বিতীয় কাজটা কি, উনি কম্পিটেন্সি বেস ট্রেনিং এর যে সেশন এটাকে অর্গানাইজ করবে, হ্যাঁ কিভাবে কোন সময় কোন ক্লাসগুলো নেবে, কেমনে নিবে, এই সংক্রান্ত ধারণাগুলো এইখানে কিন্তু ট্রেনারের থাকতে হবে। এবং ফাইনালি দেখেন সে ডেলিভার কম্পিটেন্সি বেস ট্রেনিং, কিভাবে সে ডেলিভার করবে। তাহলে এই তিনটা ইউনিট অফ কম্পিটেন্সি কিন্তু আমরা বলেছি এটা অকুপেশনাল স্পেসিফিক, অর্থাৎ ওই ট্রেনারের জন্য এই তিনটা ম্যান্ডেটরি লাগবে। এবার আসি যদি আমরা যদি বলি অ্যাসেসর হিসেবে যে কাজটা করার কথা, সেখানে দেখেন ডিজাইন কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। তার মানে আমি যে অ্যাসেসমেন্ট করব, অ্যাসেসর হিসেবে অ্যাসেসমেন্ট করতে যাব, তাহলে তাকে কিন্তু আমার ডিজাইন করতে হবে ও কিভাবে অ্যাসেসমেন্ট করব তার সেই সংক্রান্ত বিষয়। আর একটা ব্যাপার বলেছে অর্গানাইজ এন্ড কন্ডাক্ট কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট, এটাও একটা অকুপেশন। তার কাজ হচ্ছে যে আমি যখন অ্যাসেসমেন্ট নিতে যাব তখন কিভাবে নিব, তার আচরণ কি হবে, হ্যাঁ এর অর্গানাইজটা করা হলো ওই অ্যাসেসরের একটা দায়িত্ব। তাহলে পরিষ্কার হচ্ছে যে আমরা কিন্তু 3 আর 2 5টা অকুপেশনাল স্পেসিফিক, যে অকুপেশন স্পেসিফিক সেটা আমরা দেখেছি ইউনিট গুলো, 5টা ইউনিট। এই 5টা ইউনিট কি বুঝতে কারো কি সমস্যা আছে? একটু মানে একটু রেসপন্স করলে ভালো হয়, যে কেউ একজন যদি একটু রেসপন্স করে। আমি 5টার কথা বলেছি, ট্রেনারের জন্য 3টা, একজনে বলেন তো ট্রেনারের জন্য কি কি অকুপেশন স্পেসিফিক রেখেছি, এখান থেকে দেখে বলতে পারেন কিনা আপনি? আমি স্পেশালি মেনশন করলাম এস ফারুক, আপনি যদি অকুপেশন স্পেসিফিক হিসেবে এই মানে ট্রেনারের জন্য যে 3টা অকুপেশনের নাম বলেছি এইটা কি বলতে পারছেন কিনা দেখে স্ক্রিনে দেখে। আমি একটু আনমাইন্ডফুল ছিলাম আর কি, যার জন্য আমি এটা আসলে ক্যাচ করি নাই, আমি এটা খেয়াল করিনি আর কি। মানে আবার বললে ভালো হয় তাহলে যাবে। আচ্ছা আমি আবারও তাহলে বলি, একটু খেয়াল করেন। আমরা বলেছি যে আমাদের এই টোটাল যে 12টা ইউনিট অফ কম্পিটেন্সি, এখানে দেখছেন 1 থেকে 12 সিরিয়াল দেওয়া আছে, 1 2 3 করে 12টা। এই 12টাকে আমরা বলছি কি ইউনিট অফ কম্পিটেন্সি। তার মানে 12টা ইউনিট অফ কম্পিটেন্সির উপরে আমরা স্টাডি করব। মানে এখানে যে সেক্টর স্পেসিফিকেশন আছে, অকুপেশন স্পেসিফিকেশন আছে, হ্যাঁ এটা স্পেসিফিক। এখন এই দুইটার ফাংশনটা সেক্টরের জন্য কি শুধু আমি অ্যাসেসরদের দরকার আর অকুপেশনের কি ট্রেনার দরকার কিনা? না আমি আসছি। আমি প্রথমে যেটা বোঝাতে চেয়েছি যে আমাদের টোটাল কাজটা হবে কয়টা ইউনিট অফ কম্পিটেন্সিতে? 12টা। এইটা কি
সবাই ক্লিয়ার কিনা, কারো যদি ক্লিয়ার না থাকে না ঠিক আমরা আছে একটু রেসপন্স জি স্যার ঠিক আছে। প্রত্যেকে বুঝাচ্ছেন যে আমাদের কিন্তু 12টা এই ইউনিট অফ কম্পিটেন্সির উপরে ধাতস্থ হতে হবে, অর্থাৎ একেবারেই ধাতস্থ হতে হবে এই 12টা ইউনিটের উপরে। একেবারে ভিতরে যা আছে সব ভালো নারী নক্ষত্র ভালো করে বুঝতে হবে। আমাদের প্রিন্সিপাল মহোদয় কিন্তু বলেছেন আমাদের যে টেস্ট গুলো হবে, পরীক্ষাগুলো হবে, রিটেন পরীক্ষাগুলো হবে, তখন কিন্তু আমি ইচ্ছে করলে এই ওপেন বুক সিস্টেম, এই 12টা সিভিএলএম আমার হাতে থাকবে, যে প্রশ্ন থাকে এই 12টা বই থেকে আমার খুঁজে খুঁজে বের করে উত্তরগুলো আমি দিতে পারবো। যতই বলি না কেন ওপেন বুক সিস্টেমে এইটা থেকে দিতে পারবো, কিন্তু কোন জায়গায় কোনটা আছে এইটা বুঝতে গেলে পুরা বই কনসেপশনে না আসলে কিন্তু আমরা খুঁজে উত্তর দিতে পারবো না ওই নির্দিষ্ট সময়ের মধ্যে। সুতরাং প্রত্যেকটা বিষয়কে আমার খুব সুন্দর করে বুঝতে হবে। আমরা কয়টা সিপিএলএম নিয়ে কাজ করব বা কয়টা ইউনিট কম্পিটেন্সি নিয়ে কাজ করব, আমরা বলেছি 12টা। এখন আমি আসি এই 12টার মধ্যে বলেছি কিছু আছে স্পেসিফিক, সেক্টর স্পেসিফিক, আর কিছু আছে অকুপেশন স্পেসিফিক। দুটা বিষয় আছে। আসলে কিন্তু বাস্তবিকভাবে আমরা যেখানে লেখাপড়া করেছি, মানে আমরা ইউনিভার্সিটি বলি বা কলেজে বলি বা পলিটেকনিকে বলি, আমাদের যে সিলেবাস গুলো আছে সেই সিলেবাস গুলো দেখবেন 3 ধরনের বিষয় থাকে। একটাকে বলে জেনেরিক স্পেসিফিক, একটাকে বলে সেক্টর স্পেসিফিক, আর একটাকে বলে অকুপেশন স্পেসিফিক। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে আমি যদি কথার কথা যে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ি, অথবা আমি জেনারেল কলেজের কথা বলি যে একটা সাবজেক্টের উপর সোশ্যাল ওয়েলফেয়ার উপরে পড়াশোনা করছি, তো প্রত্যেকটার উপরে তো একটা সিলেবাস থাকে। সেই সিলেবাসে দেখবেন কিছু আছে কমন সাবজেক্ট, যেমন বাংলা, ইংরেজি, এগুলো আমাকে পড়তে হচ্ছে। তাহলে এই বাংলা বা ইংরেজি এটা কিন্তু আমাদের জেনারিক স্পেসিফিকের মধ্যে পড়ে, জেনারেল কমন, সবাইকেই দেখা যায় ওই বাংলা আর ইংরেজি পড়া লাগে। যেমন আমি পলিটেকনিকের রেফারেন্স দিয়ে যদি বলি যে সে সিভিলে পড়ুক, ইলেকট্রিক্যাল পড়ুক, মেকানিক্যালে পড়ুক, যাই পড়ুক না কেন, তার কিছু কমন সাবজেক্ট পড়তে হয়। যেমন ধরে নেই সেটা বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স। তাহলে এই যে বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স কমনলি সবাই পড়ছে, এটাকে আমরা বলছি জেনেরিক স্পেসিফিক। আবার দেখেন কেউ আমরা সিভিলে পড়ছি, কেউ ইলেকট্রিক্যালে পড়ছি, কেউ মেকানিক্যালে পড়ছি, তারা কি করছেন, তাদের কিন্তু মূল সাবজেক্ট হচ্ছে সিভিলের অথবা ইলেকট্রিক্যালের অথবা মেকানিক্যালের, এদের একটা কোর সাবজেক্ট আছে। এই যে কোর সাবজেক্ট, এই কোর সাবজেক্টটা কি বলছি কিন্তু অকুপেশন স্পেসিফিক। কিন্তু একজন সিভিল ইঞ্জিনিয়ারকেও কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিছু বিষয় পড়তে হয়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কিছু বিষয় পড়তে হয়, এবং ভাইস ভার্সা অন্যদেরও তাই। তাহলে এই যে অন্য জিনিসগুলো পড়তে হয়, যে সিভিল ইঞ্জিনিয়ারকে মেকানিক্যালের সাবজেক্ট বা ইলেকট্রিক্যালের সাবজেক্ট বলছি, তাহলে সেই সাবজেক্টগুলো কেন পড়ছে, ওটাও কোর সাবজেক্ট অন্যদের জন্য, কিন্তু তাকে কেন পড়ছে সেটাকে আমরা বলছি সেক্টর স্পেসিফিক। আর অকুপেশন স্পেসিফিক যেটা কোর, একেবারেই কোর, সিভিলের জন্য সিভিলেরটা, মেকানিক্যালের জন্য মেকানিক্যাল ইত্যাদি। আর জেনারেল এডুকেশন ঠিক তাই, আর কিছু কোর্স সাবজেক্ট আছে, কিছু অপশনাল সাবজেক্ট আছে। ওই অপশনাল সাবজেক্ট গুলো তার সেক্টর স্পেসিফিক। আমি কি বুঝাইতে পেরেছি কথাটা, যে সেক্টর স্পেসিফিক কি, আর অকুপেশন স্পেসিফিক কি, আর জেনেরিক স্পেসিফিক কি? সিলেবাস এই কথাটা বুঝাতে পেরেছি কিনা? এখানে তো বলে জেনেরিক, সেক্টর আর অকুপেশন দুটি আছে। হ্যাঁ, এখানে আমাদের জেনারিকটা নাই, আমাদের স্পেশালি খালি সেক্টর আর অকুপেশন স্পেসিফিক আসছে 12টার মধ্যে। এখানে কমনটা নাই আর কি, না কমনটা নাই। তাহলে আমরা যদি কমনটা নাই, যে দুইটা আছে, একটা হলো সেক্টর স্পেসিফিক আর একটা হলো অকুপেশন স্পেসিফিক। আমরা যদি বলি যে আমাদের এই ট্রেনিংটা কাদের জন্য, দুটো ব্যাপার রয়েছে। একটা বলছে ট্রেনার হিসেবে তৈরি করব, আর একটা বলছে অ্যাসেসর হিসেবে তৈরি করব। তাহলে আমার কিন্তু দুইটা অকুপেশনের জন্য এখানে আসছে। যদি আপনি বলেন যে আমি টোটালি ট্রেনারের জন্য হচ্ছি, তাহলে কেন আমি অ্যাসেসরের অংশ পড়বো? এটা ডিজাইন করেছে, এখানে বোর্ড ডিজাইন করেছে। আমি যদি স্পেশালি আপনাকে বলি যে আমাদের এখানে শুধুমাত্র যদি অ্যাসেসর হিসেবে পড়তে হয়, তখন কিন্তু তাকে এই সব পড়তে হয় না, তাকে মাত্র 6টা মডিউল পড়তে হয়। তাকে কোন 6টা পড়তে হয়? তাকে দেখেন, সে যে হলো
শুধু অ্যাসেসর হিসেবে ট্রেনিং গ্রহণ করবে তাকে করতে হবে কোনটা? এই যে এখানে দেখেন লেখা আছে 9 নম্বরে লেখা আছে, সরি তাকে তার লেখা আছে হলো 10 নম্বরে। 10 নম্বরে লেখেন ডিজাইন কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। তার মানে অ্যাসেসর হলো অ্যাসেসমেন্টের কাজের সঙ্গে সম্পৃক্ত। তাহলে অ্যাসেসমেন্টের কাজটা ডিজাইন করাটা হলো একটা অকুপেশনের একটা অংশ, ওইটা অ্যাসেসরের। আর একটা দেখেন অর্গানাইজ এন্ড কন্ডাক্ট কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। তাহলে সে যখন অ্যাসেসমেন্ট করতে যাবে কিভাবে অ্যাসেসমেন্ট করবে এটাও তার কোর। এই যে এই জন্য এটাকে অকুপেশন, এটা এই দুটা অকুপেশন স্পেসিফিক তাকে পড়তে হবে অ্যাজ অ্যাসেসর ট্রেনার। তাহলে বাকি যে আরো 4টা পড়বে, বাকি 4টা পড়বে দেখেন ডেভেলপ কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট টুলস। টুলস কিন্তু উনি তৈরি করে না, পরীক্ষার জন্য যে প্রশ্নপত্র এগুলো তৈরি করে দেয় বোর্ড থেকে, কিন্তু ওনাকে তাকে তারপর কিভাবে প্রশ্ন হয় সেটা তাকে জানতে হবে, তাই সেটা সেক্টর স্পেসিফিক। এন্ড ইন এডিশন অফ দ্যাট এই যে ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর, তার মানে বাংলাদেশ টিবেট সেক্টরে কার্যকারী ভাবে যে কাজগুলো করার বিষয় আছে, অর্থাৎ টিবেট সম্বন্ধে জানা লাগবে তাকে, না নাহলে কিভাবে তার পরীক্ষাগুলো নিবে। তারপরে এখানে প্রমোট ইনক্লুসিভ লার্নিং এ সম্বন্ধেও তাকে জানতে হবে, অর্থাৎ লার্নিংটা কিভাবে ইনক্লুসিভ হয়, কোন এনভায়রনমেন্টে করলে বেটার হয় এটা জানতে হবে। অস প্র্যাকটিস তার মানে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, যেটা এই সেফটির বিষয়টাও তাকে জানতে হবে। হ্যাঁ, এইদিকে এই 3টা, আর এদিকে দেখেন লাস্টে এসে আর 3টা। তাহলে এই 6টা তাকে পড়তে হয় যদি সে অ্যাসেসর হিসেবে কাজ করে। আর আমরা যেহেতু এখানে ট্রেনার বলছি, আমরা এখানে কিন্তু শুধু ট্রেনার বলছি না, আমাকে এখানে সার্টিফিকেট দেবে ট্রেনার এবং অ্যান্ড অ্যাসেসর, শুধু ট্রেনার। সেজন্য দুটো মিলে এখানে কাজটা হচ্ছে। তো আমাদের এখানে ট্রেনার হিসাবে কোর যে মানে আপনার মানে ইউনিট অফ কম্পিটেন্সি কোনটা কোনটা দেখেন এইখানে রয়েছে। একটা হলো ডিজাইন অ্যান্ড মডিফাই সিপিটি লার্নিং ম্যাটেরিয়ালস অ্যান্ড রিসোর্স। এইটা একটা কোর্স। এটা কিসের জন্য? এই যে যিনি ট্রেনিং করাবেন, ক্লাসে ট্রেনিং করাবেন, তাকে আগেই লার্নিং ম্যাটেরিয়ালস তৈরি করতে হবে। যে সাবজেক্টের উপর পড়াবেন সেই সাবজেক্টের লার্নিং ম্যাটেরিয়ালসটা কিভাবে হয়, কিভাবে তৈরি করতে হয়, সেটা একজন টিচারকে জানতে হবে। অর্গানাইজ কম্পিটেন্সি বেস ট্রেনিং সেশন, একটা সেশন উনি চালাবেন, তাহলে সেশনটা কিভাবে চালাবেন, সে অর্গানাইজ কিভাবে করবেন সেটা ওনাকে জানতে হবে। অ্যান্ড ডেলিভার কম্পিটেন্সি বেস ট্রেনিং, তাকে কিভাবে লেকচারটা দিতে হবে সেটা সুন্দরভাবে দিতে হবে, তাকে জানতে হবে। এই 3টা হলো ট্রেনারের অকুপেশনাল স্পেসিফিক। তাহলে আমি কি বুঝাইতে পারছি ট্রেনারের জন্য অকুপেশনাল স্পেসিফিক কোনটা কোনটা, আর হলো অ্যাসেসরের জন্য অকুপেশনাল স্পেসিফিক কোনটা কোনটা? তাহলে দুটো অংশ আমি কিন্তু বলেছি, মোট 5টা অকুপেশনাল স্পেসিফিক, 3টা এখানে বলেছি ট্রেনারের অংশ, আর 2টা বলেছি অ্যাসেসরের অংশ। এটুকু কি ক্লিয়ার হয়েছে এখন? জি স্যার, এটা ক্লিয়ার স্যার। এইবার আমি একটু জানতে চাচ্ছি যে ট্রেনারের জন্য অকুপেশনাল স্পেসিফিক 3টা ইউনিট অফ কম্পিটেন্সির নাম এখান থেকে দেখে বলতে পারবেন? আমি এবারে কোনটা কোনটা? ট্রেনার হিসেবে, হ্যাঁ ট্রেনার হিসেবে আমার যেটা আসছে সেটা হচ্ছে ডিজাইন এন্ড ডিজাইন মডিফাই সিবিটি লার্নিং ম্যাটেরিয়াল এন্ড রিসোর্সেস। এটা কিন্তু 7 নাম্বার। 7 নাম্বার। 7 নাম্বার। 8 নম্বরে আসতেছে হচ্ছে আমার অর্গানাইজ কম্পিটেন্সি বেস ট্রেনিং সেশন, যে কিভাবে সেশনটা সে নির্ধারণ করবে আর কি। রাইট। ডেলিভারি কম্পিটেন্সি বেস ট্রেনিং আর কি, এবং সে কিভাবে ডেলিভারি করবে, অর্থাৎ সে তো এখানে ট্রেনার হিসেবে কাজ করবে, সে কিভাবে ট্রেনার হিসেবে তার যে ডেলিভারি গুলো হবে সেই ব্যাপারে তাকে জানতে হচ্ছে আর কি। এই শিক্ষাটা গ্রহণ করতে হচ্ছে আর কি। আর 10 নাম্বার হচ্ছে হলো ডিজাইন। এই 3টাই থাকুক, এই 3টা থাকুক। আমি একটু অন্য একজনকে একটু বলি। এই যে ফাতেমাতুজ জোহরা নাকি আরেকজন ছিলেন, তুমি কি আছো? ফাতেমাতুজ জোহরা নাই আরেকজন ছিলেন, তুমি কি আছো?
আজকে তো ইনাগুরাল, আজকে যে পড়ানো শুরু করলেন দেখতেছি, ঘটনা না না পড়াচ্ছি না তো, এটা সিলেবাসটা হ্যাবজ করানোর জন্য। আজকে সালাম কালাম হবে, খালি দেখা সাক্ষাৎ করবো, তারপর আজকে আবার টেনশনে হলাম। না না এরে না ধরে খালি সাইডে দেন আজকের মতন, পরের ফার্স্ট ক্লাস শুরু হলে সুবিধাটা বেশি হবে। আচ্ছা না ঠিক আছে, এখন একটু তাহলে বলেন আপনি ট্রেনারের অংশ, আপনি মান্নান ভাই বলেন যে ট্রেনারের অংশ অকুপেশন স্পেসিফিক কোন দুটো? অকুপেশনে যে 10 নম্বর যেটা হলো ডিজাইন কম্পোজিট বেসড অ্যাসেসমেন্ট, যেখানে লাগানো আছে ওই যে আর অ্যাসেসমেন্ট টুলস যেগুলো লাগানো আছে সেগুলো হচ্ছে এই আপনার এখানে কিন্তু তিনটা আছে দেখেন, অ্যাসেসমেন্ট আরটা আছে ওদের যে একটা হলো ডিজাইন করা আর একটা হলো কন্ডাক্ট করা। ডিজাইন করা একটা কন্ডাক্ট, কিন্তু টুলস যেটা এটা কিন্তু এটা হচ্ছে মানে টুলসটা তার তৈরি করতেছে না, বোর্ড তৈরি করে, সেই জন্য সেটা সেক্টর স্পেসিফিক। ট্রেনারের জন্য না, এটা হলো অ্যাসেসরের জন্য। সরি, হ্যাঁ ঠিক আছে। তাহলে দুটো হলো অ্যাসেসরের জন্য আর তিনটা হলো ট্রেনারের জন্য। অ্যাসেসমেন্ট যেখানে আছে সেটাই আছে। হ্যাঁ, এইটা বোঝে না এরকম কেউ যদি একটু কথা বলো। এই দুটা কথা বলেছি, এই 5টা জিনিস অকুপেশন স্পেসিফিক যে 5টা মডিউলের নাম বললাম 7, 8, 9 আর 10 আর 12, এই 5টা বোঝে নাই এরকম কেউ যদি থাকে একটু কাইন্ডলি হাত তুলতে অথবা একটু মুখে বলতে পারো, আনমিউট করে বলতে পারো। আচ্ছা, আনমিউট না, এখন হচ্ছে যে বললাম যে প্রিন্টেড কপি দেন, ওরা দাগায় রাখবেন, একবার দাগায় রাখলে ওরা সবাই পারবে। এখন তো হাতে কলমে কিছুই নাই, টিকও দিতে পারতেছেন না, দাগও দিতে পারতেছেন না। মামুন ভাই মানে বিষয়টা এমন সিরিয়াস, এটা দাগালে হবে না, এটা মুখ থেকে না, তারপরেও আবার ঘরে যায় তো ভুলে যাবেন, না আবার আপনাকে বলতে হবে। না আমি বলবো আমাদের যে সিস্টেম, এই জায়গার যে সিস্টেম একাধিকবার বলবো, কোনো সমস্যা নাই, কিন্তু তাকে আবার মুখ দিয়ে না বললে এই ট্রেনিং এ ফলপ্রসূ রেজাল্ট আনা যাবে না, এটা এতই সিরিয়াস বিষয়। এই জন্য আমি একটু জানতে চাচ্ছি। না ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, আমি একটু জানতে চাই। ট্রেনিং এর মধ্যেই হ্যাবজ করাই দিলে এটাও সুবিধা, অসুবিধা কিছু নেই, ঠিক আছে, এই সিস্টেমও ভালো আছে, সবকিছু এই ট্রেনিং ক্লাসের মধ্যে আমাকে বের করে হ্যাঁ আচ্ছা হ্যাবজ হয়ে যাবে, ঠিক আছে। আমারও আপনার কাছে এটা রিকোয়েস্ট যে আমাদেরকে ছেড়ে না দিয়ে, কারণ আমি দুটো কথা বলি, আমরা যারা রিটায়ারমেন্টে এসেছি অথবা আমরা যারা কর্মক্ষেত্র থেকে যারা চলে এসেছি, তারা একটু সুযোগ পেলে পারেই আমরা একটু অলসতার মধ্যে ডুবে যাওয়ার চেষ্টা করি বা আদার্স কাজে ইনভলভ হওয়ার চেষ্টা করি। যদি ক্লাসে আমাদেরকে যদি হেল্প করে দেওয়া হয় তাহলে পরে এটা আমাদের জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে এবং তার বেনিফিটটা আমরা নিতে পারবো। আদারওয়াইজ দেখা যাবে যে আমাদের মতো মানুষ যারা আছে, বেশিরভাগ আমার মতো মানুষ যারা আছে, তারা হয়তো মানে ইয়ে থেকে মানে ট্রেনিং থেকে বের হয়ে আসতে পারে আর ওইভাবে কনসেন্ট্রেট করতে পারে না। যার জন্য আমি স্যারকে রিকোয়েস্ট করবো যে এই বিষয়টা মাথায় রেখে আমাদেরকে যেন ট্রেনিং সেশনের ভিতরেই আমাদের এই কাজগুলো হয়ে যায়, যাতে আমাদের পরবর্তী পর্যায়ে যা শুধু আমরা কাজ করব তাতে আমরা যেন কাজটা বাস্তবায়ন হয়, বাট আমাদেরকে করে দিলে পারে আমাদের জন্য বেশি ভালো হবে। ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। আসলে বিষয়টা আমি তো অনেকগুলো ট্রেনিং করাইছি, আমি সেটার থেকে আমি দেখেছি যে আমাকে এই ক্লাসের মধ্যে থেকে একটু পরে আপনারা নিজেরা বুঝবেন যে প্রত্যেককেই মানে খুব ফ্রিলি বলার মানসিকতা আসতে হবে। এখানে কলি আছো নাকি? কলি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তুমি কি এই বিষয়টা 5টা বিষয় কি বুঝতে পেরেছো যে আমার যে অকুপেশনাল স্পেসিফিক যে 5টা বিষয় আমি বলেছি, এটা কি একটু বলতে পারবে যে লাস্টে বিশেষ করে ট্রেনারের অংশে দুটো? স্যার ট্রেনারের অংশে যদি আমরা করি তাহলে স্যার হচ্ছে ডিজাইন এন্ড মডিফাই সিবিটি, লার্নিং ম্যাটেরিয়ালস এন্ড রিসোর্স, আর হচ্ছে স্যার 8 নাম্বার যে মডিউল আছে অর্গানাইজ কম্পিটেন্সি বেসড ট্রেনিং সেশনস, আর হচ্ছে ডেলিভারি কম্পিটেন্সি বেসড ট্রেনিংটা হবে। এই তিনটা হলো অকুপেশন কার জন্য। আর যদি এটা স্যার ট্রেনার পার্টের জন্য, যদি অ্যাসেসমেন্টের অ্যাসেসরের জন্য করতে যাই তাহলে ডিজাইন কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট, ডেভেলপ কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট টুলস, আর হচ্ছে অর্গানাইজ এন্ড কন্ডাক্ট কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। হ্যাঁ, এইখানে একটু কারেকশন বলেছেন মান্নান ভাই, যেটা বলেছেন যে সেটা হলো অকুপেশনের মধ্যে টুলসটা আসবে না,
আসবে হলো ডিজাইনটা আর কন্ডাক্ট অ্যাসেসমেন্ট। টুলসটা যেহেতু বোর্ড থেকে করে দেওয়া হয়, কন্ডাক্ট অ্যাসেসমেন্ট এই দুটো হলো অকুপেশনাল স্পেসিফিক, আর টুলসটা সেক্টর স্পেসিফিক। ক্লিয়ার হচ্ছে কি? জি স্যার। হ্যাঁ, মানে ধাপে ধাপে আমরা বুঝে গেলেই, মানে এভাবে সিকোয়েন্সিয়ালি বুঝলে অনেক বেশি সুবিধা হবে। রেদওয়ান তুমি কি আমার কথা, আজকে তো ফার্স্ট দিন, মানে যখন ক্লাস করব স্যার তখন ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে স্যার। হ্যাঁ, এই জন্য আমি প্রথমে এগুলো ক্লিয়ার করছি, কারণ এটা লাগবে। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আস্তে আস্তে জানবো না। ঠিক আছে, রেদওয়ান কি আসো? জি স্যার আসছি। হ্যাঁ রেদওয়ান, তুমি কি বুঝতে পেরেছো যে আমাদের এই ট্রেনিং এর দুটো অংশ, একটা হলো ট্রেনিং পার্ট আর একটা হলো একটা হলো ট্রেনার আর একটা হলো অ্যাসেসর। ঠিক আছে, ট্রেনার হবে অথবা অ্যাসেসর, দুটা। ট্রেনারের জন্য অকুপেশনাল স্পেসিফিক কি, যেমন তুমি হলো গ্রাফিক ডিজাইনের স্টুডেন্ট, তোমার কিছু কোর্স সাবজেক্ট আছে না? আছে তো, মেইন সাবজেক্ট। আর কিছু হলো মানে ধরো প্রিন্টিং এর কাজের জন্য তোমাকে কিছু শিখতে হয়েছে সাবজেক্ট। খেয়াল করে দেখো, ডিজাইনের জন্য তোমার স্পেশাল কিছু সাবজেক্ট আছে, এর বাইরেও কিন্তু তোমাকে প্রিন্টিং এর জন্য কিছু কাজ শিখতে হয়েছে আলাদা। জি স্যার। অথবা কম্পিউটারের জন্য আলাদা কিছু শিখতে হয়েছে মেবি। তাহলে ওই এর মধ্যে কিন্তু তোমার গ্রাফিক ডিজাইনের যেটা, সেটা তোমার অকুপেশনাল বা কোর্স বিষয়। এখানে আমাদের ট্রেনারের জন্য যে অংশটুকু, হ্যাঁ, ডিজাইন এন্ড মডিফাই যে লার্নিং ম্যাটেরিয়ালস রিসোর্স, এটা হলো কি, এখানে এটা কি বলবো, অকুপেশনাল স্পেসিফিক। ট্রেনারের অকুপেশনাল স্পেসিফিক কয়টা? ট্রেনারের কয়টা ইউনিট অফ কম্পিটেন্সি বলো তো? ট্রেনার হচ্ছে 4টা। না, ট্রেনারের জন্য কিন্তু 4টা না, 3টা। 3টা স্যার। দেখো 7, 8, 9, 3টা কি? 7, 8, 9 3টা কি কি 3টা? 11টা কার মধ্যে যাবে? হ্যাঁ, 11টা না না, সেটা অকুপেশনাল স্পেসিফিক না। আমি বলছি ট্রেনারের জন্য অকুপেশনাল স্পেসিফিক 3টা। কি কি? 7, 8, 9। 7, 8, 9। 7টা কি? জি, Design and modify CBT, learning materials and resource, training, আর organize competency based training session, আর deliver competency based training। এই তিনটা হচ্ছে ট্রেনারের জন্য। আর যদি অ্যাসেসরের কথা বলা হয় তাহলে হবে ডিজাইন কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট এন্ড অর্গানাইজ এন্ড কন্টাক্ট কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। এটা হচ্ছে যে অ্যাসেসরের জন্য। অ্যাসেসরের, রাইট। এই যে এই কথাটুকু আস্তে আস্তে কিন্তু সবার মধ্যে মানে কি এমন ভাবে ঠোঁটস্থ হতে হবে যে এই জায়গাটা জানি মানে বুঝতে কোনো গ্যাপ না হয়। বুঝা, আমি প্রত্যেকটাই আসবে 12টাই কোনটা কিসের জন্য, এইটা মাথার মধ্যে পুরাপুরি নিতে হবে। ঠিক আছে? আচ্ছা জি স্যার। এবার তাহলে আমরা অল্প কথায় তাড়াতাড়ি 12টা বাকি সেক্টর স্পেসিফিক কোনটা সেটা একটু বলে যাই। 1 নম্বরের সেক্টর স্পেসিফিক বলছে ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর। কথাটার মানে ক্লিয়ার কিনা কেউ একজন, মানে বিশেষ করে আমি মামুন, বাংলাদেশের কারিগরি শিক্ষার ক্ষেত্রে কি গ্রহণযোগ্যতা কতটুকু সেটা নিয়ে আলোচনা মনে হয়। বলছে স্যার টিবেট সেক্টরে, বাংলাদেশের মধ্যে টিবেট সেক্টরের কার্যকারিতা সম্পর্কে বলছে। হ্যাঁ, কাজ কত ইফেক্টিভলি হবে। জি স্যার। হ্যাঁ, কাজ কত, মানে যে কাজটা করবে, যার কাজগুলো শিখবে, সেই কাজটা কত ইফেক্টিভলি হওয়া উচিত, সেই কথাটা এইখান থেকে আমরা কিছুটা জানতে পারবো। এখানে একটা শব্দ ব্যবহার করছে টিবেট, TVET। এইটার ফুল মিনিং টা কি? টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন ট্রেনিং। রাইট, টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং। আচ্ছা, এখানে আরেকটু মজার ব্যাপার, এই জায়গাটাকে বোঝার ব্যাপার। এই যে শব্দটা, একটা বলছে টেকনিক্যাল এডুকেশন, এখানে 3টা জিনিস আছে। একটা হলো টেকনিক্যাল এডুকেশন, আরেকটা হলো কি ভোকেশনাল এডুকেশন, আরেকটা কি ট্রেনিং। ঠিক আছে, 3টা কথা। একটা হলো টেকনিক্যাল এডুকেশন, একটা ভোকেশনাল এডুকেশন, আর একটা ট্রেনিং।
তার মানে টিবেট বললে এই তিনটা কথা আসবেই, টেকনিক্যাল এডুকেশন, ভোকেশনাল এডুকেশন এবং ট্রেনিং। ক্লিয়ার? এখন বাংলাদেশের প্রেক্ষাপটে এই তিনটা কাজ কোথায় কোথায় হয় কেউ কি আমরা জানি? মানে টেকনিক্যাল এডুকেশন বললে আমরা কোনটাকে বুঝবো? শুধু টেকনিক্যাল এডুকেশন বললে কোনটাকে বুঝবো? আচ্ছা, আমি কারিগরি শিক্ষাটাকে বোঝাবো। হ্যাঁ, কোনটা? আমি একটা এক্সাম্পল দিয়ে বলি কোন জায়গায় টেকনিক্যাল এডুকেশন হয়, প্রতিষ্ঠানের নাম এবং কোর্সের নাম বলতে পারি কি? যেমন ইউসেফ এ যেমন কাজ করে যাচ্ছে সেটা কি কি বলা হচ্ছে? ইউসেফের কাজগুলো না, টেকনিক্যাল এডুকেশনটা কত বছরের কোর্স? এটা 4 বছর। 4 বছর কোর্স আর কি। বেসিক ট্রেডটাও তো টেকনিক্যাল এডুকেশনের অন্তর্ভুক্ত, শুধু নট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, নট ভোকেশনাল এইচএসসি ভাগ, এইচএসসি ভাগ না, এর সাথে বেসিক ট্রেডটাও তো ইনক্লুড হতে পারে। না না, ওইটা কিন্তু ট্রেড যেটা বলছি সেটা কিন্তু ট্রেনিং এ। স্যার আমার এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে যেখানে আমরা বলতেছি যে টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন ট্রেনিং, এখানে টেকনিক্যাল আর ভোকেশনাল মধ্যে সূক্ষ্ম কতটুকু পার্থক্য আছে? হ্যাঁ, সেটা আমি বলে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি যে টেকনিক্যাল এডুকেশন বলতে আমরা যেটা বুঝি যেটা হলো 4 বছরের, এখন এখানে 3 বছরের হতে পারে, 4 বছরের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং গুলো হয়ে থাকে, হ্যাঁ, যেমন পলিটেকনিক ইনস্টিটিউটে হচ্ছে, অথবা হেলথের জন্য নার্সিং এর জন্য হচ্ছে, টেক্সটাইলের জন্য হচ্ছে, মেরিনের জন্য হচ্ছে, এই যে 3 বছরের কোর্সগুলো বা 4 বছরের কোর্সগুলো যেগুলো, এগুলো সাধারণত টেকনিক্যাল এডুকেশনের মধ্যে পড়ে। কিন্তু আবার যেমন এসএসসি ভোকেশনাল, এটাও কিন্তু এডুকেশন, 2 বছরের কোর্স, অথবা এইচএসসি ভোকেশনাল, যেটা আমাদের ভোকেশনাল ইনস্টিটিউট গুলো হয়ে থাকে, অথবা টিটিসিতে হয়ে থাকে। এই যে 2 বছরের কোর্স, হ্যাঁ, এই কোর্সগুলোর সার্টিফিকেট কারিগরি শিক্ষা বোর্ড দেয়, এই ধরনের কোর্সগুলো ভোকেশনাল এডুকেশন। আর ট্রেনিং এর মধ্যে পড়ে যেটা 6 মাসের কোর্স, 3 মাসের কোর্স, হ্যাঁ, 1 বছরের কোর্স, সাধারণত এইগুলো হয়ে থাকে ট্রেনিং। আমি সাধারণত এই টেকনিক্যাল এডুকেশনের কথা বলি বা ট্রেনিং এর কথা বলি, যদি টেকনিক্যাল এডুকেশন এবং ট্রেনিং নিয়ে কথা বলি, তাহলে অনেকগুলো মন্ত্রণালয়, হ্যাঁ, প্রায় 23টা মন্ত্রণালয় কিন্তু এই ধরনের বিভিন্ন ট্রেনিং নিয়ে কাজ করে থাকে। যেমন সমাজ কল্যাণ কাজ করে থাকে, আমাদের যুব মন্ত্রণালয় কাজ করে থাকে, বস্ত্র মন্ত্রণালয় কাজ করে থাকে, হ্যাঁ, তাহলে অনেকগুলো মন্ত্রণালয় কাজ করে থাকে, লেবার মিনিস্ট্রি বা বিএমইটি করে থাকে। তো এইরকম অনেকগুলো, যেটা আমি বললাম যে 23টা মন্ত্রণালয় এই ধরনের বিভিন্ন ধরনের ট্রেনিং নিয়ে কাজ করে থাকে। তো এখন এই সব কাজগুলো নিয়ে আমরা আরো ডিটেলসে যাব, কিন্তু আমি প্রথমে যেটুকু বোঝাতে চেষ্টা করলাম যে টিভেট শব্দটা, টিভিইটি, এই শব্দটা দ্বারা কিন্তু 3টা জিনিসকে বুঝায়, একটা টেকনিক্যাল এডুকেশন, একটা ভোকেশনাল এডুকেশন, আর একটা ট্রেনিং। এই কথাটা ক্লিয়ার কিনা সবাই? জি, ঠিক আছে, আমরা আরো ক্লিয়ার হব গ্রাজুয়ালি, কিন্তু এটাকে আমরা তার মানে একটু বলতে চাচ্ছি যে টেকনিক্যাল এডুকেশন বলতে যে 3 বছর এবং তার চেয়ে অধিক সময়ে যে ট্রেনিংটা আমাদের করা হয় সেটা হলো টেকনিক্যাল এডুকেশন। 2 বছর বা 2 বছর মানে 2 বছরের ভিতরে যে ট্রেনিং গুলো করা হয় সেটা হলো ভোকেশনাল। আর 2 বছর, 1 বছরের নিচে বা 1 বছর পর্যন্ত যে ট্রেনিং যে মানে ইয়েগুলো করা হয় সেগুলো ট্রেনিং হিসেবে চিহ্নিত হবে। এটা কি মানে মূল কথা? একটু কারেকশন করি, কারণ ওই 3 বছর ট্রেনিং বলা যাবে না, 3 বছরের কোর্স, কিন্তু সেটা কিন্তু ট্রেনিং না। না না, আমি হ্যাঁ এডুকেশনাল টেকনিক্যাল এডুকেশন। একটা বিষয় সেটা হচ্ছে যে মানে বছর ওরিয়েন্টেড বা বছরের উপর ডিপেন্ড করে কি এই টেকনিক্যাল শিক্ষা বা ভোকেশনাল, এই দুটার মান যে এটা কি বছরের উপর ডিপেন্ড করতেছে, না ওর মধ্যে কিছু ডিফারেন্স তো অবশ্যই আছে? অনেক ডিফারেন্স আছে, অনেকগুলো ডিফারেন্স আছে। ভোকেশনাল শিক্ষা এবং টেকনিক্যাল শিক্ষা, এটার মধ্যে আসলে ডিফারেন্সটা কি? মানে না, ডিফারেন্স আছে অনেকগুলো, সেটা কিছু আছে একেবারে এই প্র্যাকটিক্যাল কাজগুলো কিভাবে হয়, কত পার্সেন্ট প্র্যাকটিক্যাল হয়, কত পার্সেন্ট থিওরি হয়, হ্যাঁ, এই বিষয়গুলো এর মধ্যে আছে। আর কাজের মানে ট্রেনিং এর প্রক্রিয়া এবং এই ইয়ার প্রক্রিয়ার মধ্যেও পার্থক্য আছে, লেকচারের
প্রক্রিয়ার মধ্যেও পার্থক্য আছে। ইনফ্যাক্ট যদি আমরা বলি এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন, আমাকে বিএসসি ইঞ্জিনিয়ারিং করলেও তো কিন্তু সেটাও কিন্তু একটা এডুকেশন, টেকনিক্যাল বিএসসি ইঞ্জিনিয়ারিং কি টিবেটের আওতায় আসছে না? না না, টিবেটের আওতায় আসবে। আমাদের স্কিল, আমাদের কিন্তু স্কিল এখন পর্যন্ত বাংলাদেশে 6টা স্কিল লেভেল চিন্তা করা হয়েছে, কিন্তু এই স্কিল লেভেল কারিগরি থেকে বিভিন্ন 10-এ চলে যাবে তখন কিন্তু বিএসসি এমএসসি পর্যন্ত এর মধ্যে আসবে এগুলো। যেটা বলতেছিলাম, কারিগরি থেকে বিভিন্ন যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো হচ্ছে, যে সমস্ত ট্রেনিং গুলো হচ্ছে তাদের কিন্তু ইনভলভ করছে। কারণটা কি, ওদের টিবেটে সম্পৃক্ত করার পথে চিন্তা ভাবনা আছে আর কি। অবশ্যই অবশ্যই এটা আরো কত বড় একটা বিষয় হচ্ছে যে এই যে একটু আগে যে কথাটা বললাম যে 23টা মন্ত্রণালয় কাজ করে, তো এই 23টা মন্ত্রণালয়কে কন্ট্রোল করা কিন্তু এডুকেশনের বোর্ডের পক্ষে সম্ভব না বা করাও যায় না। তখন এইটাকে আমাদের টোটাল কাজটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা অর্গানাইজেশন হয়েছে এনএসডিএ, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। এই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি কিন্তু হেডেড বাই প্রাইম মিনিস্টার, এবং এখানে যে চেয়ারম্যান আছে সে হলো ফাইন্যান্স মিনিস্টার, এবং এখানে যত মেম্বার আছে প্রত্যেকটা মন্ত্রণালয়ের একজন করে সেক্রেটারি এর মেম্বার। ফলে একটা বৃহৎ একটা অর্গানাইজেশন, যেটা তেজগাঁয় এখন টেম্পোরারি অফিস আছে, রিসেন্টলি এটা চলে আসবে আগারগাঁয়। হ্যাঁ, এটা একটা ভাস্ট অ্যাক্টিভিটিস হবে। সেই সময় আমাদের এই সমস্ত বিষয়গুলো একত্রিত হয়ে যাবে। ইনফ্যাক্ট হচ্ছে কি, বাংলাদেশে শুধুমাত্র আমাদের এই কাজগুলো হচ্ছে একভাবে, ওয়ার্ল্ড ওয়াইড স্কিলকে বিভিন্ন ভাবে ভাগ করা। কিন্তু এখানে তো ওই যে এনএসডিএ তো রেগুলেটরি বডি হওয়ার কথা, এরা তো আর সার্টিফিকেট দান করার কথা না। এখন এটা নিয়ে বিতর্ক করতে গেলে অন্য বিষয়ে চলে যাবে। আসলে আমাদের পলিসিতে ডিফাইন করা আছে কে কি করবে না করবে। হ্যাঁ, তো সেই জায়গাটায় আপনার কথা ঠিক যে ওনার সার্টিফিকেশন করার এখতিয়ার নাই, কিন্তু তারা এখন এইগুলোকেও, এই পলিসিগুলোকেও মডিফাই করছে, করে তারপরে হয়তো তারাও এই কাজগুলো করবে, এরকম চিন্তা ভাবনা রয়েছে। হ্যাঁ, আমরা সেই জায়গাটায় হয়তো কথা বলতে পারবো, কিন্তু মানে এমন সলিউশনে যেতে পারবো না। হ্যাঁ, যেটা আপনি জানতে চাচ্ছেন বা বলতে চাচ্ছেন, এই মুহূর্তে তো পারবো না। একটা দ্বন্দ্ব চলতে আছে কারিগরি শিক্ষা অধিদপ্তর বোর্ড এবং এনএসডি এর মধ্যে একটা দ্বন্দ্ব চলছে আর কি। এখন এটা মিট আপ হয়নি, হয়তো চিরে মিটে যাবে আর কি। কিন্তু বেসরকারি যত প্রতিষ্ঠানগুলো আছে তারা এনএসডি কে মানে প্রাধান্য সাপোর্ট করছে। কারণটা হয়তো কিছু হিডেন কিছু কারণও আছে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমার মনে হয় যে যাই হোক, আজকে এইটাকেও আমরা আলোচনা করলাম। আমরা আশা রাখছি যে যদি প্রশ্ন না থাকে, অন্য কোনো প্রশ্ন যদি না থাকে, আমরা ওইগুলো নিয়ে কালকে কথা বলবো। তবে আমি চাচ্ছি যে সবাইকে মেইলে দিয়ে দেবো। মেইলে দিলেই ভালো হবে না, সফট কপিটা, নাকি এখন ইয়েতে দিয়ে দেবো? মেইলে দিতে হবে, মেইলে দিলেই ভালো। মেইলগুলো যদি জানা আছে তো মেইলে দিলেই বেটার হবে আর কি। মেইল থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে। হাসান, তুমি শুনতে পাচ্ছ? আবু হাসান, আমাদের শুধু ওই যে এই মানে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড যেটা, সেটা একটু সবাইকে মেইল করে দিতে পারবে তুমি? জি স্যার, আমি এখনই দিচ্ছি স্যার সবাই। আর একটা হচ্ছে, প্রত্যেকটা ক্লাসের আগে ওই টপিকস গুলো যদি দিয়ে দেওয়া হয়, তাহলে যদি কেউ মনে করে যে দেখে আসে, তাহলে মানে পার্টিসিপেটের মধ্যে খুব ভালো হয় আর কি। প্রত্যেকটা সেশনের আগে ওই টপিকসটা আগেই অ্যাডভান্স দিয়ে দেওয়া আর কি। হ্যাঁ, দিয়ে দেওয়া যাবে। আমার মনে হয় দুটো দিয়ে দাও হাসান, ওই সিলেবাস সিএসটা, আর 1 নম্বরে যেটা ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ সেক্টর। আচ্ছা, এখানে একটু বলে রাখি সবাইকে, আমি এইটা যেহেতু 12টা ইউনিট অফ কম্পিটেন্সির কথা বলছি, এই 12টা ইউনিট অফ কম্পিটেন্সি আমি বুঝায় বলবো কোনটা কি কিসের জন্য, এবং এই 12টা ইউনিট অফ কম্পিটেন্সির নাম সবাইকে অবশ্যই জানতে হবে। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে লার্নিং অবজেক্ট। প্রত্যেকটা সিবিএলএম এ লার্নিং অবজেক্ট দেয়া থাকে, এই লার্নিং অবজেক্টটাও আমার মুখস্থ রাখতে হবে। এই দুটা কাজ কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, তাহলে আমরা চট করে বুঝতে পারবো
যে পরীক্ষার প্রশ্ন আসলে কোন জায়গা থেকে উত্তরগুলো দেওয়া যাবে, হ্যাঁ, আলোচনা করে আমরা সেইখানে যেতে পারবো। আমি সেই জন্য বলবো যে আজকে আমি এই দুটা সিবিএলএম পাঠিয়ে দিচ্ছি, কেউ যদি প্রিন্ট করার সুযোগ থেকে করতে পারেন, আর না চাইলে আমাকে ওই যে এই আবু হাসান প্রধানিয়ার সঙ্গে কথা বলে যদি আপনারা প্রিন্ট আউট নিতে চান নিতে পারেন, অথবা অন্য যে কোনো জায়গাতে আপনার সুবিধা মতন জায়গা থেকে প্রিন্ট করে নিলেও চলবে।